অনেকে আমাদের শরণার্থী শিবির আছে, সেই শরণার্থী শিবিরে এখন প্রায় ২৮,০০০ মানুষ আছে, তার মধ্যে অনেক শিশু আছে এবং এরা হচ্ছে শরণার্থী। আর এর বাইরেও আমরা জানি যে অনেক লাখ, কেউ কেউ বলে ২ লাখ, কেউ বলেন ৪-৫ লাখ পর্যন্ত, আমরা ঠিক জানি না, যারা মিয়ানমারের অধিবাসী, যাদের কোনো কাগজপত্র নেই। আমরা আমাদের যে কূটনৈতিক যে ভাষা, সে ভাষায় বলি আনডকুমেন্টেড মিয়ানমার ন্যাশনালস, এবং সেখানেও অনেক শিশু আছে। আমরা তাদেরকে যতটুকু স্বাস্থ্য, শিক্ষা সহ, চিকিৎসা সহ আর যা যা সুবিধে দেয়া, তাদের খাদ্যের, তাদের পুষ্টির যে প্রয়োজনীয়তা, সেগুলো পূরণ করবার আমাদের সামর্থ্যে যতটুকু কুলোয় আমরা সেই চেষ্টাটা করি। এবং এই চেষ্টার সঙ্গে আমাদের বেশ কটি মন্ত্রণালয়, খাদ্য এবং দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয় জড়িত আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় জড়িত আছে, এবং এদের নিরাপত্তা এবং আনুষঙ্গিক আরও কিছু বিষয় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সরাসরি জড়িত আছে। আমি জিমিয়া আলম লিটা ময়মনসিংহ থেকে এসেছি। লেখাপড়ার পাশাপাশি আমি একজন শিশু সাংবাদিক। আমি শাওন ভাইয়ার সূত্র ধরে বলতে চাই, বাংলাদেশ স্বাধীন হবার পর আটকে পড়া বিহারি শিশুরা বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে। এই সকল বিহারি শিশুদের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে কি? আমাদের এই ভূখণ্ডের সীমার মধ্যে যত মানুষ আছে, তাদের সকলের স্বার্থ রক্ষা, এবং বিশেষ করে তুমি শিশুদের কথা বলছো, শিশুদের স্বার্থ রক্ষার ব্যাপারে এটা কিন্তু আমাদের দায়িত্ব। আমাদের সংবিধান বলছে যারা পিছিয়ে পড়া, তার মধ্যে কারা আছে? শিশু আছে, যারা দুর্বল, তাদের নিজেদের কিছু করে নেবার মতো সুযোগ নেই। আর তুমি যাদের কথা বলছো, তারা এদের মধ্যেও একটু ভিন্ন একটি গোষ্ঠী। এরা হচ্ছে আমাদের যে ৭১-এ যে স্বাধীনতা যুদ্ধ হলো, সেই যুদ্ধের সময় যারা বিহারি যারা ছিলেন এবং যারা বাংলাদেশের নাগরিকত্ব চাননি, যারা বলেছেন তারা পাকিস্তানেরই নাগরিক এবং পাকিস্তানেই ফিরে যেতে চান, এবং পাকিস্তান সরকার এত বছরেও তাদেরকে ফিরিয়ে নেয়নি। আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা ফিরিয়ে নেয়নি। এবং এই যে বিহারি আটকে পড়া বিহারিরা আছেন, সেখানে শিশুরাও এখন আছে। তবে আশার কথা যেটি, সেটি হলো যে এই আটকে পড়া বিহারিদের একটা বিরাট অংশ, আমি বলবো অধিকাংশই ইতোমধ্যেই কিন্তু তারা বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছেন, বিশেষ করে যারা ৭১-এর পরে জন্মেছেন। আর শিশুরা যারা আছেন, আমার ধারণা এখন তাদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক হয়ে গেছে, এবং সেই হিসেবে আমাদের যা যা করণীয় এই শিশুদের জন্য, আমরা নিশ্চয়ই সেই ব্যবস্থাগুলো নেব। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আমি সুমিয়া সুলতানা চম্পা, চাঁদপুর থেকে এসেছি। পড়াশোনার পাশাপাশি আমি একজন শিশু সাংবাদিক। মাননীয় মন্ত্রী, বিদেশে বাংলাদেশ দূতাবাস থেকে অনেক সময় বাংলাদেশি শ্রমিকরা প্রয়োজন মতো সাহায্য পায় না। মাননীয় মন্ত্রী, এই পরিস্থিতির উন্নতি করা কিভাবে সম্ভব? আমাদের জনবল কাঠামো, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে জনবল কাঠামো, সেটি ১৯৮২ সালে যা ছিল এখনও তাই আছে। হ্যাঁ, আমরা সেটাকে বাড়াতে পারিনি। আমরা এখন উদ্যোগ নিয়েছি আমাদের জনবলকে অনেকখানি বাড়ানোর। কারণ ভেবে দেখো, ১৯৮২ সালে সারা বিশ্বে বাংলাদেশের নাগরিকেরা প্রায় ৪ লাখ, ৪.৫ লাখ মতো নাগরিক তখন বিদেশে থাকতো, এবং তখন কিন্তু এমনভাবে ব্যাপক হারে বিদেশে শ্রমিকরা যেত না। এখন প্রায় ৭৫ লাখ। এখন ৪ লাখ লোককে এই যে কনসুলার সেবা আমরা বলি, সেই সেবাটি দেবার জন্যে যে কজন অফিসার কাজ করতো, এখন যদি সে কজন অফিসারই ৭৫ লক্ষ লোককে সেবা দিতে যায়, তাহলে তো সেই একই মানের সেবা দেয়া এখন সম্ভব নয়। এবং এক একটি দেশে হয়তো অনেক ১৮-২০ লাখ লোক যেখানে আছে, সেখানেও হয়তো আমাদের ৭ জন অফিসার। তো সেই ক্ষেত্রে সেবা দেওয়া খুব কষ্টকর। তবে আমাদের মন্ত্রণালয় এবং যে বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয় আছেন, তারা মিলে এই সেবাটিকে কত ভালো করা যায় সেটির আমরা চেষ্টা নিচ্ছি। আমরা লোকবল আরও বাড়াবার চেষ্টা করছি। আর অনেক সময় যেটা হয়, আমাদের অভিবাসী শ্রমিকদের অনেকেরই হয়তো তেমনভাবে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেবার সুযোগ হয়নি, এবং সে কারণে অনেক সময় তারা তাদের অধিকার সম্পর্কে হয়তো সচেতন তেমনভাবে নন, এবং সচেতন নন বলেই কোথায় গিয়ে সেবাটা কিভাবে নিতে হবে অনেক সময় সেটাও জানেন না। সেই কারণেও অনেক সময় তারা তাদের প্রয়োজনীয় সেবাটা পান না।
কি চাইতে হবে আমার তো সেটাও জানতে হবে, না হলে আমি তো সেটা পাবো না। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আমি তনয় বিশ্বাস, কুষ্টিয়া থেকে এসেছি। আমি লেখাপড়ার পাশাপাশি শিশু সাংবাদিকতা করি। ইদানিং দেখা যায় ব্যবসা বাণিজ্যর উপর ভিত্তি করে এক দেশ আর আরেক দেশের সম্পর্ক গড়ে উঠছে। এই ক্ষেত্রে বাংলাদেশ কেন পিছিয়ে আছে? আমি কিন্তু মনে করি না যে বাংলাদেশ পিছিয়ে আছে, কিন্তু বর্তমান সরকার মনে করে যে আমাদের দেশের যদি সত্যিকারের উন্নতি করতে হয়, আমাদের মানুষকে যদি এই 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলার জন্যে সক্ষম করে তুলতে হয়, আমাদেরকে যদি সারা বিশ্বের সামনে মাথা তুলে দাঁড়াবার, এবং আমাদের জাতির পিতা যে বলেছিলেন সোনার বাংলা, সেই সোনার বাংলা গড়বার পথে মাননীয় প্রধানমন্ত্রী যে 2021 সালের ডিজিটাল বাংলাদেশ কথা বলেছেন, সেটা যদি গড়তে হয় তাহলে আমাদেরকে বিশ্বের সব জায়গার সঙ্গে আমাদেরকে সমান তালে তাল মিলিয়ে আমাদের কাজ করতে হবে। এবং সেখানে এই সম্পর্কের ক্ষেত্রে এখনকার বিশ্বে কিন্তু ব্যবসা বাণিজ্য একটা বড় মাধ্যম, এবং সেই জন্যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, আমাদের শিল্প মন্ত্রণালয়, আমাদের অন্যান্য এই সংশ্লিষ্ট যতগুলো মন্ত্রণালয় আছে, আর বিদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় মাঝখানে যোগাযোগের কাজটি করে, সেখানে আমাদের যে নেগোসিয়েশন হয় সেই কাজগুলো করে, এবং এই সব কাজে আমরা একসঙ্গে কাজ করছি। এবং এখন আমাদের তো পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা এই আন্তর্জাতিক যে বিভিন্ন মান নির্ধারণ করে বিভিন্ন সংস্থা, সেগুলোতেও আমরা খুব বড় আকারে এখন অংশ নিচ্ছি। এই সব কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমার কিন্তু বিশ্বাস যে আমরা অনেক অনেক দূরে এগিয়ে যাব খুব সহসাই। আমি মোহাম্মদ মামুন, আমি এসেছি পুরানো ঢাকা লালবাগ থেকে। আমি একজন সুবিধাবঞ্চিত শিশু। আমি লেখাপড়ার পাশাপাশি শিশু প্রতিনিধি হিসেবে কাজ করি। মাননীয় মন্ত্রী, বাংলাদেশের শ্রমিকরা অনেক টাকা খরচ করে বিদেশে যায়। বিদেশে গিয়ে 2-3 মাস কাজ করার পর দেখা যায় তাদেরকে আবারও বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়। তাদের উন্নয়নের স্বার্থে আপনার মন্ত্রণালয় কী পদক্ষেপ নিয়েছে? যারা সঠিকভাবে আইনসম্মতভাবে সঠিক ভিসা নিয়ে কাজের জায়গায় যায়, অধিকাংশ ক্ষেত্রে তাদের কিন্তু ফিরে আসতে হয় না 2-3 মাস পরে। তারা কিন্তু কাজ করতে পারে যতদিনের চুক্তিতে তারা গেছে। কোথাও হয়তো খুব সামান্য কয়েকটি ক্ষেত্রে হয়তো হতে পারে যে সে যেই শিল্প কারখানায় কাজ করতে গেল সেটি কোনো কারণে বন্ধ হয়ে গেল, এবং এগুলো খুবই হয়তো নগণ্য 2-1টি ক্ষেত্রে সেটি হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে আমাদের এখান থেকে অনেক টাকা খরচ করে যারা যাচ্ছেন কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসতে হচ্ছে, তাদের প্রায় সকলেই তারা প্রতারিত হন। তারা এখানে যেসব এই যে যারা এই জনশক্তি রপ্তানিকারক আছেন, বিভিন্ন এজেন্সি আছে, তার মধ্যে কিছু আছে যারা হয়তো প্রতারণা করেন এই আমাদের শ্রমিকদের সঙ্গে, এবং তাদেরকে ভুল বুঝিয়ে বিদেশে পাঠান, এবং সেখানে গিয়ে তারা দেখেন তার যে চাকরিটি পাবার কথা ছিল সেই চাকরিটি নেই। সেখানে হয়তো কিছুদিন তিনি ঘোরাফেরা করে আইনকে ফাঁকি দিয়ে যতদূর সম্ভব সেখানে কিছুদিন থেকে অনেক কষ্ট করেন, এবং তারপরে হয় তিনি নিজেই অনন্য পায়ে হয়ে ফেরত চলে আসেন, কিংবা অনেক সময় সেই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে হয়তো ধরে তারপরে আমাদেরকে জানায় যে তোমাদের এই রকম লোক আছে যে বেআইনিভাবে আমাদের দেশে ঢুকেছে, তখন আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসি। আমি সেই জন্যে বলবো, আবারও বলবো, এই যে শিশু সাংবাদিক যারা আছো, তোমাদের এখানে কিন্তু তোমরা একটা খুব বড় কাজ করতে পারো। এবং আমরা শুধু সরকার নয়, বেসরকারি বিভিন্ন সংস্থা আছে, আন্তর্জাতিক সংস্থা আছে, সবাই মিলে আমরা দেশে একটা সচেতনতা তৈরি করবার চেষ্টা করছি যে কেউ এই অভিবাসন যে প্রক্রিয়াটি, এই বিদেশে যাবার কাজ নিয়ে বিদেশে যাবার যে প্রক্রিয়াটি, সেটির সঠিক সব তথ্য না জেনে কেউ যেন এইরকম অনেক টাকা খরচ করে গিয়ে প্রতারিত না হন। মাননীয় মন্ত্রী, ভারত তো বাংলাদেশের অনেক বড় একটি প্রতিবেশী দেশ, তো বড় প্রতিবেশী থাকার সুবিধা এবং অসুবিধাগুলো কি? বড় প্রতিবেশী থাকবার সুবিধাও অনেক, কিছু অসুবিধাও তো নিশ্চয়ই আছে। এটি একেবারে আমাদের নিজেদের মতোই, আমাদের ঠিক পাশেই যদি খুব বড় প্রতিবেশী কেউ থাকে তাহলেও যেমন কিছু সুবিধা থাকবে, কিছু ঠিক একই রকম দেশের মধ্যেও তাই। ভারত বাংলাদেশের খুব বড় প্রতিবেশী বলে আমি অসুবিধাগুলোই আগে বলে ফেলি, তারপরে সুবিধাগুলো বলি। অসুবিধা যেমন, পৃথিবীর এত দেশ, আমাদের যেমন মোটে 47টি দেশে আমাদের দূতাবাস, আমরা পৃথিবীর তো সব আর এই 192টি দেশে দূতাবাস খুলবার মতো আমাদের সামর্থ্য নেই। এরকম পৃথিবীর অধিকাংশ দেশই কিন্তু প্রতিটি দেশে দূতাবাস খোলে না, কিছু কিছু দেশে খোলে।
যেহেতু ভারত একটি বিরাট দেশ, সবাই ভারতে তাদের দূতাবাস খোলে এবং তখন ঠিক তার পাশের দেশ বাংলাদেশেই তো আর খুলবার তখন তারা আর প্রয়োজন বোধ করে না, যে কারণে আমাদের দেশে অনেক দেশের কিন্তু আবাসিক যে দূতাবাস সেটি নেই। তারা দিল্লিতে তাদের দূতাবাস, এখানে তারা সেবাটি ওই দূর থেকেই তারা দেবার চেষ্টা করেন। সেই জন্য আবার সেই সব দেশে যখন আমাদের লোক যায় তখন তাদের অসুবিধা হয়। এটি যেমন আছে একটি বড় প্রতিবেশী, অনেক সময় আমরা যখন আঞ্চলিক ক্ষেত্রে কোনো আলাপ আলোচনায় বসি বা আন্তর্জাতিক ক্ষেত্রে যখন আলাপ আলোচনায় বসি, একটি বড় দেশ হিসেবে তাদের যেমন কিছু তাদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয় আছে, তো সেখানে বড় দেশ হিসেবে তাদের নিশ্চয়ই আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের ভারও একটু বেশি, তো সেই কারণে তখন হয়তো একটু আমাদের কোনো অসুবিধা হতে পারে। তবে আমি বিশ্বাস করি যে এটি সম্পর্কের ব্যাপার। প্রতিবেশীর সঙ্গে আমার সম্পর্ক কেমন রাখবো তার উপরে নির্ভর করবে আমি সুবিধে বেশি পাবো না আমার অসুবিধে বেশি হবে। এবং আমি বিশ্বাস করি এখন এই বর্তমান সরকারের সময় এবং ভারতেও বর্তমানে যে সরকার আছে, দুই দেশের মধ্যে একে তো আমাদের ঐতিহাসিক সম্পর্ক আছে যে আমাদের ৭১-এর স্বাধীনতা যুদ্ধে তারা আমাদের সর্বাত্মক সহযোগিতা দিয়েছিল। আমাদের প্রায় ১ কোটি মানুষ তখন ভারতে আশ্রয় নিয়েছিল এবং ৯ মাস তাদেরকে তারা খাইয়েছে, আশ্রয় দিয়েছে। এটি একটি বিরাট একটি সহযোগিতা এবং স্বাভাবিক কারণেই তাদের প্রতি আমাদের সেই কৃতজ্ঞতা বোধ আছে এবং আমাদের দুদেশের সম্পর্ক কিন্তু অবিচ্ছেদ্য। আমাদের ৫৪টি নদী, আমাদের মোট ৫৭টি নদী বিভিন্ন বাইরে থেকে আমাদের মধ্যে এসেছে, তার মধ্যে ৫৪টি ভারত পার হয়ে আমাদের মধ্যে এসেছে। কাজে আমাদের তো সম্পর্ক আলাদা করা খুব শক্ত। আমাদের চতুর্দিকে আমরা যদি দেখি, একদিকে শুধু বঙ্গোপসাগর আর অল্প একটু মিয়ানমার, বাকি ৩ দিক জুড়ে ভারত। কাজে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আমরা যত ভালো করতে চেষ্টা করব, ভারত যেহেতু চেষ্টা করছে আমরাও চেষ্টা করছি, আমরা বিশ্বাস করি সুবিধাটাই অনেক বেশি। আর আমরা যদি ভারতে আমাদের পণ্য রপ্তানি করতে পারি, চিন্তা করে দেখো কত বড় বাজার আমাদের জন্য ঠিক ঘরের পাশেই, তাহলে সুবিধাটাই তো অনেক বেশি বড় হতে পারে। আমি জেবিন রাজশাহী থেকে এসেছি। লেখাপড়ার পাশাপাশি আমি একজন শিশু সাংবাদিক। ট্রানজিট বিষয় আমরা প্রায় শুনতে পাই, এটা আসলে কি? আর ট্রানজিট যদি আমাদের দেশে হয় তাহলে আমাদের লাভ কি হবে? এক দেশ আরেক দেশের মধ্য দিয়ে যখন যাবার সুযোগ পায় এবং তাদের হয়তো মালামাল নিয়ে যাবার সুযোগ হয় বা যাত্রী পরিবহনের সুযোগ হয়, সেটাকেই সাধারণত বোঝায়। এবং ভারত আমাদের মধ্যে দিয়ে যাবে, আমাদের মধ্যে দিয়ে তৃতীয় কোনো দেশে যেমন যেতে পারে, আবার আমাদের মধ্যে দিয়ে, যেহেতু ওরা আমাদের ৩ দিকেই, ওরা আমাদের একদিক দিয়ে ঢুকে ওদের দেশ থেকেই ওদের দেশের আরেক প্রান্ত সেখানেও যেতে পারে। এখন এই ট্রানজিটটি নিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক কথাবার্তা হয়েছে এবং আমরা যেটা দেখছি সেটা হলো ওই যে বললাম একটু আগেই, বড় প্রতিবেশী থাকবার সুবিধে কতটুকু হবে সেটা নির্ভর করবে আমাদের উপর, আমরা কিভাবে সেটাকে কাজে লাগাতে পারবো। ভারতের এই যে উত্তর পূর্ব দিকে 7টি রাজ্য আছে এবং সেই রাজ্যগুলোতে ওদের যাবার জন্যে ভারতের অন্য বাকি পুরো অংশের কিন্তু বাংলাদেশের ভেতর দিয়ে গেলে ওদের অনেক সুবিধে। এখন ওরা এই সুবিধেটা নিতে গেলে আমরা তার থেকে কি পাবো? এক তো হলো যে এই যোগাযোগ ব্যবস্থাটা যদি হয়ে যায়, তাহলে আমরা এই যোগাযোগ ব্যবস্থাটার একেবারে খুব স্বাভাবিক আমাদের রাস্তাঘাট ব্যবহার করবে, আমাদের নৌপথ ব্যবহার করবে, আমাদের রেলপথ ব্যবহার করতে যদি আমরা দিই, তাহলে নিশ্চয়ই আমরা সেটা থেকে একটা কোনো ফি পাবো, সেটির আমাদের আর্থিকভাবে আমরা কিছুটা লাভবান হব, সেটা একটা দিক। এবং আমি মনে করি না যে সেটাই সবচেয়ে বড় দিক, এটা একটা দিক। আমাদের দুটো বড় সম্পদ আছে, আমাদের কিন্তু এমনিতে জনসম্পদ ছাড়া আর খুব বড় সম্পদ তেমন নেই। আর সমুদ্রের তলায় আমাদের সম্পদ আছে, যেটা আমরা আশা করছি ভবিষ্যতে আমাদের এটাতে অধিকার প্রতিষ্ঠিত হবে। আর যা সম্পদ সেটা হচ্ছে আমাদের দুটো পোর্ট আছে, দুটো বন্দর আছে, মংলা বন্দর আর চট্টগ্রাম বন্দর। এই বন্দরগুলো শুধু আমরাই যদি ব্যবহার করি তাহলে তত বড়ভাবে আমরা লাভবান হতে পারি না। কিন্তু যদি আমাদের আশপাশে প্রতিবেশী যারা আছে, ভারত আছে, নেপাল আছে, ভুটান আছে, মিয়ানমার আছে, তারা যদি এগুলোকে ব্যবহার করতে পারে, তাদের ব্যবহারের মধ্য দিয়ে আমরা কিন্তু আর্থিকভাবে লাভবান হতে পারি। পৃথিবীর অনেক দেশ, হংকং বলো, সিঙ্গাপুর বলো,
ইরান বলো, নেদারল্যান্ডস বলো, এরা কিন্তু বন্দরকে ভিত্তি করে বিরাট অনেক আর্থিকভাবে তাদের অর্থনীতিকে গড়ে তুলেছে। আমরাও কিন্তু সেটাকে পারি এবং আমরা সেটার চেষ্টা করছি। একই সঙ্গে আমাদের যদি একটা গভীর সমুদ্র বন্দর হয়, সেখানে হয়তো চীনও আসতে পারে। এই যে মিয়ানমারের মধ্যে দিয়ে আমরা কুনমিং ইনিশিয়েটিভ বলছি, যে চীন থেকে রেলপথে তারপরে সড়ক পথে একেবারে মিয়ানমারের মধ্যে দিয়ে বাংলাদেশ পর্যন্ত যোগাযোগ। মোট কথা এই যে যোগাযোগ ব্যবস্থাটা যখন উন্নত হবে, ভেবে দেখো বাংলাদেশের ভেতরেই শুধু যে প্রতিবেশীদের বাণিজ্য ব্যবসা বাণিজ্য দিয়ে আমরা লাভবান হব শুধু তাই নয়, যখন আমার দেশের ভেতরে এই যোগাযোগ ব্যবস্থা এত উন্নত হবে, আমার দেশের ভেতরেই তো অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাবে। আমার সেটার জন্য লাভ। আমার প্রতিবেশীর সঙ্গে এই যে যখন এই আরও বেশি পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্কটি গড়ে উঠবে, তখন প্রতিবেশীর সঙ্গে আমার সুসম্পর্ক আরও বাড়বে, কারণ শুধু আমি নির্ভরশীল না, সেও আমার উপর নির্ভরশীল। কাজে আমার সুসম্পর্ক বাড়বে এবং সেই সুসম্পর্ককে কাজে লাগিয়ে আমাদের মধ্যে আরও অন্যান্য সম্পর্ক বাড়বে, ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সব কিছু, সেটা দিয়ে আমরা লাভবান হব। আমাদের এখানে শান্তি শৃঙ্খলা সেটা বজায় রাখা, একের সঙ্গে আরেকের শত্রুতা না থাকা, সেগুলো থাকবে। কাজে এই সব দিক থেকে বিবেচনা করলে প্রত্যেকটি দেশই লাভবান হবে। এবং অবশ্যই আমরা যেহেতু ভৌগোলিকভাবে একেবারে তার কেন্দ্রে, অতএব আমি বিশ্বাস করি আমরা সব দিক থেকে লাভবান হব। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আমি আলমগীর কবির, কুষ্টিয়া থেকে এসেছি। আমি লেখাপড়ার পাশাপাশি শিশু সাংবাদিকতা করি। আমাদের দেশে অধিকাংশ নদীগুলো নাব্যতা নষ্ট হয়ে যাচ্ছে আর কি। তো ভারতের সাথে পানি বন্টনের ন্যায্য অংশটুকু কি আমরা পাচ্ছি? একটু আগেই আমি বললাম যে 57টি নদী ঢুকেছে বাংলাদেশে, তার মধ্যে 54টি ভারতের মধ্যে দিয়ে ঢুকেছে, অর্থাৎ ভারতের সঙ্গে আমাদের 54টি নদী, অভিন্ন নদী আছে। এবং সেই 54টি নদীর মধ্যে চুক্তি হয়েছে শুধু আমাদের একটি নদী নিয়ে, তাই না? এখন বাকিগুলোর কিন্তু চুক্তি হয়নি। আমরা আরেকটি চুক্তির দিকে আমরা এগিয়ে যাচ্ছি, যে আমরা ভাবছি একটি অন্তর্বর্তী। এবং এই নদীগুলোর চুক্তি করার ব্যাপারে কিন্তু এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, কারণ কোন সময়ে, বছরের কোন সময়ে কোন নদীতে কতটুকু পানির প্রবাহ থাকে এবং সেটি থাকলে কি ভাগে ভাগ হবে, কি হিসেবে ভাগাভাগি হবে বিভিন্ন দেশের মধ্যে, আন্তর্জাতিক আইন আছে এই বিষয়ে, নদীর পানি বন্টন বিষয়ে। এবং সেখানে উপরের দেশ যেখান দিয়ে প্রবাহিত হয়ে আসে তারা কতটুকু পাবে, আর নিচের দিকে যারা থাকে, লোয়ার রাইপেরিয়ান স্টেট বলে, তারা কতটুকু পাবে, এগুলো একেবারে আন্তর্জাতিকভাবে মীমাংসিত কতগুলো, স্থির করা কতগুলো নিয়ম নীতি আছে। সেই সবগুলো মেনেই আমরা যদি দেখি যে আমাদের বিভিন্ন চুক্তিতে কিন্তু আসতে হবে, এবং এই যে কখন কতটুকু পাবে এটা দেখতে হলে তো এই সব মাপযোগ অনেক বছর ধরে করতে হয়, এবং এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। আমরা সেই জন্য একটা অন্তর্বর্তীকালীন চুক্তি, মানে সাময়িক একটা চুক্তি হবে, যেটার পর